আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অত্যন্ত একটি আনন্দের দিন। আজকে এক্সিস মেডিকেল স্কুলের 1000তম লেকচার পূর্ণ হয়েছে। এই এক্সিস যে অনলাইন লেকচার শুরু করেছে এবং যেগুলি ইউটিউবের মাধ্যমে সংরক্ষিত আছে, এই এক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমে দেশের খ্যাতনামা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বৃন্দের লেকচার দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে এবং উপকৃত হচ্ছে। যেখানে দিনাজপুরে বা আরো দূরে কোনো মেডিকেল কলেজের কোনো স্টুডেন্ট ঢাকার কোনো খ্যাতনামা মেডিকেল কলেজের কোনো পপুলার টিচারের ক্লাস করাটা তার একটা স্বপ্নের ব্যাপার ছিল। এক্সিস মেডিকেল স্কুল সেটাকে বাস্তবে পরিণত করেছে। আজকে দেশের প্রত্যেকটি ছাত্রছাত্রী ইচ্ছা করলেই তার স্মার্টফোন থেকে সমস্ত শিক্ষকদের ক্লাসগুলি করতে পারেন, দেখতে পারেন এবং নিজেকে সময়ের সাথে সাথে এগিয়ে নিতে পারেন। এর পিছনে যাদের অবদান রয়েছে, এক্সিস স্কুলের যারা কর্ণধার রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকে প্রোগ্রামের মাধ্যমে তাদের কথা বলতে চাই। যেমন এটা কো-ফাউন্ডার ছিল সাইদুল ইসলাম সাইদ, তাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি ভালো উদ্যোগ নেওয়ার জন্য। এবং তার সাথে রয়েছে মোহাম্মদ তারেকুর রহমান রিয়াদ, সেন্ট্রাল ভিডিও ক্লাস কোঅর্ডিনেটর। রিয়াদ অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা টিচারের সাথে যোগাযোগ করে সেই ক্লাসগুলি কোঅর্ডিনেট করছে। সাথে তাকে সহায়তা করছে সাইকা জান্নাত, সার্জারি কোঅর্ডিনেটর, আসিয়া বেগম এবং খায়রুন্নাহার শশী, ডেপুটি কোঅর্ডিনেটর সার্জারি, এবং সাইব কাজ করছে সেন্ট্রাল ইউটিউব কোঅর্ডিনেটর হিসেবে, রেদওয়ান মাহমুদ রেজা সেন্ট্রাল পাবলিকেশন সেক্রেটারি হিসেবে কাজ করছে। আমি আমাদের সবার পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা যে বিশাল কাজ শুরু করছো এবং আমরাও তোমাদের সাথে আছি। এতে করে আমি মনে করি আমাদের মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে একই ধরনের মেসেজ বা একই ধরনের পড়াশোনার যে ব্যাপারটা, সেখানে একটা সমতা আসবে। কারণ ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা যেই ক্লাসগুলি করছে, আজকে এক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমে আমরা যারা ক্লাস নিচ্ছি, অনেক খ্যাতনামা চিকিৎসকরা, আমাদের স্যাররা ক্লাস নিচ্ছে, এই ক্লাসগুলি মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যাচ্ছে। তারা যদি সময় নাও পায়, পরবর্তীতে সেই ইউটিউবে দেখতে পাচ্ছে। এতে আশা করি আমাদের চিকিৎসা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমি সবসময় বলে থাকি, আমরা শুধু দিক নির্দেশনা দিতে পারি, একটা ক্লাস নিতে পারি, কিন্তু মূল কাজটা করতে হবে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন তোমাদের। তোমরা যেমন লেকচার ক্লাসগুলি শুনবা, তোমাদের টেক্সট বুক পড়তে হবে। তোমাদের যদি নলেজ না থাকে তাহলে কিন্তু ক্লিনিক্যাল আই ডেভেলপ করবে না। এবং পাশাপাশি হসপিটালে যে সেই লব্ধ জ্ঞানকে তোমার কোরিলেট করতে হবে, তাহলেই তুমি একটা পড়া সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবা এবং তোমার নলেজটা বাড়বে। কাজে আমি বলবো, তোমরা শুধু লেকচারের মধ্যে তোমাদের পড়াশোনাটা সীমাবদ্ধ রাখবা না, এবং আমরা যে গাইড করব সেইভাবে তোমরা টেক্সট বই পড়বা এবং পাশাপাশি রুগী দেখবা। এবং এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, পড়াশোনার পাশাপাশি আমাদের পেশেন্ট ডক্টর রিলেশনশিপ এবং বিহেভিয়ার, এটার মধ্যে অনেক গ্যাপ রয়েছে। আমি মনে করি আমাদের রোগীদের চিকিৎসাও দিতে হবে এবং পাশাপাশি রোগীরা যেন আমাদের সেবা পেয়ে সন্তুষ্ট হয়। মাঝে মধ্যে দেখা যায় রোগী এবং ডাক্তারের মধ্যে যেখানে অত্যন্ত মধুর সম্পর্ক থাকার কথা, সেই সম্পর্কটা নাই। সেখানে রোগীরা আমাদের ব্যাপারে কিছুটা অবিশ্বাস করে,
আমি মনে করি আমরা চিকিৎসকরা যদি একটু সচেতন হই, একটা যেই সমস্যাটি হোক না কেন রোগীর কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি এবং সেটা তাদেরকে বুঝিয়ে দেই। কোনো পরীক্ষা দিতে হলে সেটা কেন দিচ্ছি সেটা বুঝিয়ে দেই, ওষুধটা কখন খাবে, কেন খাবে সেটা বলে দেই, এবং কোনো অপারেশন যদি করতে হয় সেটার কি কি জটিলতা হতে পারে, অপারেশন না করলে কি হবে, মোট কথা তার ইনফর্ম কনসেন্টটা যদি নেই এবং রোগীদের সাথে যদি প্রত্যেকটা জিনিস খোলাখুলি ভাবে আলাপ করি, তাহলে পেশেন্ট এবং ডক্টর এই দুইটা রিলেশনের মধ্যে যে বর্তমান ফারাক রয়েছে সেটা অনেকখানি কমে আসবে। আমাদের মান সম্মান পুনরুদ্ধার করতে পারবো, আমরা মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারবো। এটা বলে আজকে এক্সিস মেডিকেল স্কুল 1000তম লেকচার যে পূর্ণ করছে, আবারও এটার যে কর্ণধার যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানিয়ে এবং তাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করে আজকের লেকচার শুরু করব। আজকে আমাদের লেকচারটা মূলত জিআইটির ভাইবার উপর। এখানে আমরা প্রবলেম ওরিয়েন্টেড বিভিন্ন কোশ্চেন দিয়ে থাকে। এখন ক্লিনিক্যাল প্রবলেম থাকে, আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে সেই প্রশ্নের উত্তরটা দিবে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো এখানে কি কি প্রশ্ন আসে, তারপর সেই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আজকের টপিক হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। আমরা সবাই জানি জন্ডিস কি কি টাইপের থাকে, প্রি হেপাটিক, হেপাটিক এবং পোস্ট হেপাটিক। আমরা যারা সার্জন রয়েছি আমাদের কাজ হচ্ছে এই পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে। প্রথমে যদি বলি অবস্ট্রাকটিভ জন্ডিস প্রি হেপাটিক বা হেপাটিক জন্ডিস থেকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব। প্রি হেপাটিক জন্ডিস সাধারণত হয়ে থাকে যাদের আরবিসি ব্রেকডাউনের জন্য, যাদের হিমোলাইটিক অ্যানিমিয়া থাকে। হেপাটিক জন্ডিস যদি কোনো হেপাটাইটিস হয় সেটা ভাইরাল হতে পারে, সেটার কারণে হতে পারে। এই দুইটা জন্ডিসের সাথে অবস্ট্রাকটিভ জন্ডিসের সিমটম থেকে যদি আমরা চিন্তা করি, সেখানে মূল পার্থক্যটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে একটা ডিপ জন্ডিস হবে এবং তার পাশাপাশি জেনারেলাইজড ইচিং থাকবে এবং পেল কালার স্টুল হবে। এখন অবস্ট্রাকটিভ জন্ডিসটা কেন হয় এটা আমরা নাম থেকে বুঝতে পারছি।
কমন বাইল ডাক্ট ওপেন হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। এই কমন বাইল ডাক্টের মাধ্যমে বাইল ইন্টেস্টাইনে প্রবেশ করে আমাদের খাদ্য হজমে, বিশেষ করে চর্বি জাতীয় খাবার এবং ফ্যাট সলুবল যে ভিটামিনগুলি সেগুলি অ্যাবজর্পশনে আমাদের সহায়তা করে। কখনো যদি এই কমন বাইল ডাক্টে লুমেনে হতে পারে, ওয়ালে হতে পারে, বা বাইরে থেকে কোনো প্রেসার দিয়ে অবস্ট্রাকশন হতে পারে, সেই ক্ষেত্রে তখন বাইলটা ডিউডেনামে বা ইন্টেস্টাইনে যেতে পারে না, সেটা ব্যাকফ্লো হয়ে লিভারে বা সার্কুলেশনে চলে যায়। তখন বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, যেমন আমাদের লিভারটা বড় হয়ে যাচ্ছে, কমন বাইল ডাক্টে যেমন বাইল জমা থাকছে, সেজন্য অনেক সময় পেন হতে পারে, ফিভার থাকতে পারে, তার মানে কোলেনজাইটিসের ফিচার থাকতে পারে। এবং বাইল সল্টগুলি আমাদের সাবকিউটেনিয়াস টিস্যুতে ডিপোজিশন হয়, এর ফলে জেনারেলাইজড ইচিং হতে পারে। আমরা জানি স্টুলের কালার, ইউরিনের কালার, এগুলি বাইল সল্টের উপর ডিপেন্ড করে। যেমন স্টুলের কালারের জন্য স্টারকোবিলিনুজিন, এবং সেজন্য যেহেতু ইন্টেস্টাইনে এটা যাচ্ছে না, স্টুল কালারটা পেল হতে পারে। এর জন্য এই সিমটমগুলি সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসে দেখা যায়। এখন আসা যাক অবস্ট্রাকটিভ জন্ডিসটা কেন হয়। যদি কোনো লুমিনাল কজের কথা চিন্তা করি, তাহলে কমন বাইল ডাক্টে যদি কোনো স্টোন থাকে, যেমন কোলিডোকোলিথিয়াসিস হয়, সেজন্য জন্ডিস হতে পারে। আবার যদি বাইরে থেকে প্রেসার ক্রিয়েট করলো, যেমন কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হতে পারে, প্যানক্রিয়াসের হেডে যদি কোনো গ্রোথ হয়, সেটা কমন বাইল ডাক্টকে প্রেসার ক্রিয়েট করে, তখন বাইল যেহেতু ডিউডেনামে যেতে পারে না, এই সিমটমগুলি দেখা দেয়। এটা ছাড়াও পেরিএম্পুলারি কার্সিনোমা হতে পারে। পেরিএম্পুলারি কার্সিনোমা বলতে আমরা যেটা বুঝি, এম্পুলা অফ ব্যাটারের উইথিন 1 সেন্টিমিটারের মধ্যে কোনো ক্যান্সার হলে সেটাকে আমরা পেরিএম্পুলারি কার্সিনোমা। এটা সাধারণত ডিস্টাল পার্ট অফ দ্য সিভিটিতে যদি হয়, তখন আমরা কোলেনজিও কার্সিনোমা বলি। একটা এম্পুলারি কার্সিনোমা হতে পারে। কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস থেকেও এটা অ্যারাইজ করতে পারে। এটা ছাড়াও কখনো কখনো দেখা যায় কার্সিনোমা গল ব্লাডার হয়েছে, সেটা সিস্টিক লিম্ফ নোডকে মেটাস্টেসিস করেছে, সিস্টিক লিম্ফ নোডটা এনলার্জমেন্ট হয়ে যখন কমন বাইল ডাক্টে প্রেসার ক্রিয়েট করবে, তখন জন্ডিসের সিনারিও দেখা দিতে পারে। এটা ছাড়াও কনজেনিটালি যদি কারো কোলিডোকাল সিস্ট থাকে, তারও জন্ডিস থাকতে পারে। সেটা হলে সাধারণত ছোট বয়সে দেখা দেয়, বড়দের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হতে পারে। কাজে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলি ভাইভাতে তোমাদের জিজ্ঞেস করা হয়, কি কি কারণে জন্ডিস হয়, এটার ক্লিনিক্যাল সিনারিও কি কি থাকতে পারে। তখন তোমরা লুমিনাল কজ, ওয়ালের কজ এবং আউটসাইড থেকে যদি প্রেসার ক্রিয়েট করে, তার জন্য কি কি হতে পারে। অনেক সময় প্রশ্নটা আমরা অন্যভাবে করে থাকি, অবস্ট্রাকটিভ জন্ডিসের কতগুলি কারণ বলো। তখন তুমি কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস বলো, কোলেনজিও কার্সিনোমার কথা বলো, পেরিএম্পুলারি কার্সিনোমা, কোলিডোকোলিথিয়াসিস, এই কারণগুলির জন্য সাধারণত হয়ে থাকে। এখন জন্ডিসটা কি রকম হয়, যেমন যদি কোলিডোকোলিথিয়াসিসের জন্য কোনো জন্ডিস হয়, সেই জন্ডিস স্লাইডটা মানে হচ্ছে একটা জায়গায় আছে, স্লাইড করছে না। স্লাইড আমি যাব, আমি এখানে কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অবস্ট্রাকটিভ জন্ডিস যদি কোলিডোকোলিথিয়াসিসের জন্য হয়, সেই ক্ষেত্রে সাধারণত দেখা যাবে পেশেন্টের
জন্ডিস থাকবে, এবং সেই জন্ডিসটা হবে ইন্টারমিটেন্ট জন্ডিস, অর্থাৎ কখনো জন্ডিস থাকবে আবার জন্ডিসটা কমে যাবে, কারণ স্টোনটা যখন কমন বাইল ডাক্টে ইম্প্যাক্টেড হবে তখন জন্ডিস হবে। আবার স্টোনটা যখন এম্পুল অফ ব্যাটার দিয়ে সেটা ডিউডেনামে চলে যাবে, জন্ডিস থাকবে না। এটার সাথে পেন এবং ফিভার থাকতে পারে। আবার জন্ডিসটা যখন শুধু বাড়তি থাকবে, সেটা সাধারণত হয়ে থাকে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের ক্ষেত্রে। আবার যদি কোলেনজিও কার্সিনোমা হয়, কার্সিনোমা যেহেতু বাইল ডাক্টের এপিথেলিয়াল সারফেস থেকে অ্যারাইজ করে, ক্রিস্টাল সিভিডিতে থাকে, যখন এই মিউকোসাগুলি স্ল্যাপ আউট হয়ে যায় তখন জন্ডিসটা কিছুটা কমে, অর্থাৎ বাইল ডাক্টের যে ডায়ামিটারটা থাকে সেটা কিছুটা বড় হয়, কিন্তু জন্ডিসটা কখনো বেসলাইন টাচ করে না, সেটা হচ্ছে ফ্লাকচুয়েটিং জন্ডিস। এখন কোন একটা রোগীর হিস্ট্রি যদি আমরা খুব ভালোভাবে নেই, তার জন্ডিসটা কেমন, যদি পেশেন্ট বলে ডিপ জন্ডিস, মানে ডার্ক yellowish coloration of urine, eyes clara, there is generalized itching, and jaundice is progressive. In that cases, we can think it may be carcinoma head of the pancreas. If the patient gives history of fluctuating jaundice, generalized itching, pale color stool, we can think it may be cholangiocarcinoma. If patient gives history of intermittent jaundice, pain, fever, that means features of cholangitis with chills and rigor, then you can think it may be cholelithiasis. If it is ampullary carcinoma, যদি ওই ক্যান্সারটা ডিউডেনাম থেকে অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে পেশেন্টের ডিউডেনাল অবস্ট্রাকশনও থাকতে পারে। সেই ক্ষেত্রে পেশেন্ট ভমিটিং এর কথা, হেমাটিমেসিস কিংবা মেলানার কথাও বলতে পারে। কাজেই অবস্ট্রাকটিভ জন্ডিস তুমি যদি কারণগুলি জানো, সেটা কেন হয় এবং কিভাবে হয়, আমরা যদি মেটিকুলাসলি হিস্ট্রি নেই, সেই ক্ষেত্রে অনেকটা ডায়াগনোসিস আমরা সঠিকভাবে করতে পারব। তারপর আসা যাক কিরকম প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে। আমরা যদি দেখি, a 60 years old man presented with non-tender progressive jaundice for last 1.5 months. On the abdominal examination, he has a painless swelling in the right hypochondriac region. সেই ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? এখন দেখো, প্রথমে আমি যে কথাগুলি বললাম, একজন বয়স্ক মানুষ, তার হচ্ছে জন্ডিস প্রোগ্রেসিভ এবং একটা শর্ট হিস্ট্রি রয়েছে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে একটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে একটা সোয়েলিং পাওয়া যাচ্ছে, অর্থাৎ অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আমরা পালপেবল গল ব্লাডার পাই। কি করে বুঝবো? রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে হবে, সেটার কনসিস্টেন্সিটা ফার্ম হবে, সারফেস স্মুথ হবে। সেটা সাধারণত স্টোনের জন্য আমরা পাই না। যদি কোলেনজিওকার্সিনোমা, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস থাকে, সেজন্য আমরা পেয়ে থাকি। এখন আসা যাক কোশ্চেনগুলি কি আসে। রাইট দ্য প্ল্যান অফ ইনভেস্টিগেশন। এখন এই সিনারিও থেকে তুমি বুঝতে পারলা সেটা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস পারে, অর্থাৎ একটা অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন সেটা অন্যান্য কারণে হতে পারে, কোলিডোকোলিথিয়াসিসের জন্য হতে পারে, কোলেনজিওকার্সিনোমার জন্য হতে পারে, পেরিএম্পুলারি কার্সিনোমার জন্য হতে পারে, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের জন্য হতে পারে, কার্সিনোমা গল ব্লাডার মেটাস্টেসিস টু সিস্টিক লিম্ফ নোড দ্যাট compress the common bile duct. এখন তোমার প্ল্যানটা কি হবে? এখন অবস্ট্রাকটিভ জন্ডিসটা ডায়াগনোসিসের জন্য আমি কিছু ইনভেস্টিগেশন করব, যেমন সিরাম বিলিরুবিন। এই ক্ষেত্রে বোথ
কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড দুইটা বিলিরুবিনের পরিমাণই বেশি থাকে। অবস্ট্রাকটিভ জন্ডিসে যেমন অ্যালকালাইন ফসফেটিস সেটা যদি করি এটার পরিমাণও বাড়বে এবং প্রথম মিন টাইম বাড়বে। কেন বাড়ছে? যেহেতু ভিটামিন কে অ্যাবজর্পশন হতে পারছে না, এর জন্য আমাদের কে ডেফিসিয়েন্সি হচ্ছে, তার জন্য প্রথম মিন টাইম বাড়ছে। আমরা এতে করে অবস্ট্রাকটিভ জন্ডিসটা এস্টাবলিশ করলাম। কারণ আমাদের যদি হেপাটাইটিসের জন্য কোনো জন্ডিস হয় সেই ক্ষেত্রে দেখা যাবে এসজিপিটি এসজিওটি এটা বাড়ছে, পেশেন্টের ভাইরাল মার্কারগুলি পজিটিভ থাকবে, আর জন্ডিসটা সেরকম ডিপ জন্ডিস হবে না। কোনো পেশেন্টের যদি হিমোলাইটিক এনিমিয়ার জন্য জন্ডিস হয়, তার এনিমিয়া থাকে সাধারণত লং একটা হিস্ট্রি থাকবে, এরকম শর্ট হিস্ট্রি থাকবে। প্রথমে আমরা জন্ডিসটা অবস্ট্রাকটিভ কিনা সেটা এস্টাবলিশ করে নেব, তারপর আসা যাক এটা কজ কি সেটা আইডেন্টিফাই করব। কজ আইডেন্টিফাই করার জন্য আমরা যদি একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম সেটা করি, তাহলে আলট্রাসোনোগ্রাম আমাদের বলে দিতে পারবে এখানে কি কমন বাইল ডাক্টের স্টোন আছে, না ক্যান্সার আছে, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, নাকি কোলেনজিওকার্সিনোমা, নাকি কার্সিনোমা গলব্লাডার। এখন যদি আলট্রাসোনোগ্রাফি কমন বাইল ডাক্টের স্টোন, সেই ক্ষেত্রে বিলিয়ারি ট্রিটা কতটুকু ডাইলেটেড, ইন্ট্রাহেপাটিক, এক্সট্রাহেপাটিক, ডাইলেটেড কিনা, মাল্টিপল স্টোন আছে কিনা, সেটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা পরীক্ষা করে থাকি, সেটাকে বলা হয় এমআরসিপি, ম্যাগনেটিক রেজোনেন্স কোলেনজিও প্যানক্রিয়াটোগ্রাফি। কিন্তু পেশেন্টের যদি আল্ট্রাসাউন্ডে বলে এটা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম, বোথ আইবি অ্যান্ড ওরাল কন্ট্রাস্ট। ওইটার মাধ্যমে আমরা ক্যান্সারটা কোথায়, এটার সাইজ কত, লিম্ফ নোড ইনভলভমেন্ট কিনা, পোর্টাল ভেনের সাথে ইনভলভমেন্ট আছে কিনা, ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে কিনা, সেই জিনিসগুলি আমরা বুঝতে পারবো। অনেকে পরীক্ষার মধ্যে বলে ফেলো ইআরসিপি। ইআরসিপি হচ্ছে একটা থেরাপিউটিক ইনভেস্টিগেশন, এটা কিন্তু আমাদের কোনো ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন না। আমরা ইআরসিপি করে থাকি যখন ডায়াগনোসিসটা কনফার্ম করলাম, যেমন যদি কমন বাইল ডাক্টে স্টোন থাকে, ইআরসিপি করে স্টোনটা আমরা বের করে দিতে পারি। পেশেন্টের যদি ওয়ার্ম থাকে, ডেড ওয়ার্ম কমন বাইল ডাক্টে, ইআরসিপি করে বের করে দিতে পারি। ইআরসিপি হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেনজিও প্যানক্রিয়াটোগ্রাফি। যদি ইনভেস্টিগেশন করে দেখি গ্রোথ হচ্ছে অ্যাডভান্স, পেশেন্টের সার্জারি করে কোনো ডেফিনিটিভ সার্জারি যেমন হুইপলস প্রসিডিউর আমরা করতে পারবো না, সেই ক্ষেত্রে পেশেন্টের ইআরসিপি করে আমরা একটা স্টেন্ট দিতে পারি, তাতে পেশেন্ট সাময়িক উপকৃত হবে। এবং আমরা এটা টিস্যু ডায়াগনোসিসও করতে পারি, যেমন পেশেন্টের ইআরসিপি করে আমরা বার্স সাইটোলজি নিয়ে এটা কিরকম ক্যান্সার সেটা আমরা বুঝতে পারবো। তার পরবর্তী কোশ্চেন দেখো, এবং আর কি ইনভেস্টিগেশন করব। এখন ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশনের কথা তো বললাম, এখন ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, তখন আমাদের আরো কিছু ইনভেস্টিগেশনে যেতে হবে পেশেন্ট প্রিপারেশনের জন্য। যেমন তার আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, করে হিমোগ্লোবিন দেখবো, লিভার ফাংশন টেস্ট করে সিরাম অ্যালবুমিন লেভেল দেখব। কারণ অ্যালবুমিন লেভেল যদি 3-এর কম থাকে তাহলে আমরা বড় কোনো রকম সার্জারি করতে পারবো না। যদি করতে হয় তার আগে আমাদের অ্যালবুমিন লেভেল কারেকশন করে নিতে হবে। যেহেতু জন্ডিস হয়ে গেল, আমাদের বাইলগুলি ব্যাকফ্লো হয়ে ব্লাডে মিশে, সেই ক্ষেত্রে কিডনিতে একটা অনেক প্রেসার ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে রেনাল শাটডাউন হওয়ার একটা পসিবিলিটি থাকে। এর জন্য আমরা রেনাল ফাংশন টেস্ট করে দেখব। রেনাল ফাংশন টেস্ট কিভাবে করব? সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিয়া এটা করতে পারি। তারপর পেশেন্টের হেপাটাইটিস বি সি পজিটিভ আছে কিনা সেজন্য HB
এসএজি করতে পারি, এনটিএইচসিবি করতে পারি, এবং পেশেন্টের একটা চেস্ট এক্সরে করতে পারি, এবং পেশেন্টের অপারেশন করতে গেলে 60 বছরের মানুষ তার ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, ডায়াবেটিস নির্ণয়ের জন্য, এবং হিমোগ্লোবিন A1C যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে তার প্রিভিয়াস গ্লাইসেমিক কন্ট্রোল আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এটা ছাড়াও পেশেন্টের আমরা চেস্ট এক্সরে করতে পারি। অপারেশনের সময় রক্তের প্রয়োজন হবে, সেজন্য আমাদের ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করে রাখতে হবে, এবং এই পেশেন্টগুলির ইউরিনারেমি করতে পারি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা সেটা বোঝার জন্য, এবং পেশেন্টগুলির যদি অন্য কোনো কোমরবিডিটি থাকে, যদি পেশেন্ট কার্ডিয়াক পেশেন্ট থাকে তার ইকোকার্ডিওগ্রাফি করব, লিপিড প্রোফাইল দেখব, ট্রোপনি নাই করে দেখতে পারি। পেশেন্টের যদি চেস্টে কোনো ক্রনিক ডিজিজ থাকে সেই ক্ষেত্রে চেস্ট এক্সরেতে যদি কোনো সাজেস্টিভ কিছুর কথা বলে চেস্ট সিটি স্ক্যানও করতে পারি। এইভাবে একটা পেশেন্টের ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশনের কথা যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা বলবা স্যার কিছু ইনভেস্টিগেশন করব রোগটা ডায়াগনোসিসের জন্য, এবং কতগুলো ইনভেস্টিগেশন করব পেশেন্টকে সার্জারির জন্য প্রিপেয়ার করার জন্য। এখন দ্বিতীয় কোশ্চেন, হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। এখন সার্জারির জন্য কিভাবে তুমি প্রিপেয়ার করবা। এই পেশেন্টগুলি যেমন দীর্ঘদিন তোমার অনেক সময় খেতে পারে না, পেশেন্টের জন্ডিস হয়, সেই ক্ষেত্রে পেশেন্টের যদি ডিহাইড্রেটেড থাকে তার আমাদের হাইড্রেশনটা কারেকশন করতে হবে। পেশেন্টের ইউরিন আউটপুট যদি কম থাকে ইউরিন আউটপুট বাড়াতে হবে। পেশেন্টের অ্যালবুমিন লেভেল কম থাকলে সেটা আমাদের কারেকশন করতে হবে। পেশেন্ট এনিমিক থাকলে সেটা আমাদের কারেকশন করবে। এবং পেশেন্টের যেহেতু ইনফেকশন থাকে, বিলিয়ারি ডিজিজ হয়, আমাদের প্রি অপারেটিভ অ্যান্টিবায়োটিক দেব। এবং এই পেশেন্টগুলির ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকে, সেজন্য ভিটামিনে আমরা কে দিব, আমাদের আইভি ফর্মে দিব। কারণ কোনাকিয়ন বা ভিটামিন কে আমরা যদি ওরাল ফর্মে দেই, যেহেতু এখানে ইন্টেস্টাইনে কোনো বাইল আসে না, সেটা কিন্তু অ্যাবজর্পশন হবে না। আইএমও আমরা দিই না, সেটা পেইনফুল হয়, অনেক সময় হেমাটোমা হতে পারে, অ্যাবজর্পশনটা কম হয়। আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে ভিটামিন কে আইভি ফর্মে দিব। পরীক্ষাতে আমরা জিজ্ঞেস করি সেটা কিভাবে দেওয়া হয়। যদি কারো প্রথম মিটাইম বেশি থাকে সেটা কারেকশনের জন্য আমরা ইনজেকশন কোনাকিয়ন 1 এমপুল ওয়ান্স ডেইলি 3 to 5 days দিতে পারি। যদি দেখা যায় আইএনআর অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা অন্যান্য ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকে, আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি। এভাবে একটা পেশেন্টকে আমরা প্রিপেয়ার করব ফিজিক্যালি। তারপর যেই প্রসিডিউরটা করব তার জন্য রোগীর একটা ইনফর্ম রিটেন কনসেন্ট নিতে হবে। সেটার মাধ্যমে আমরা পেশেন্টের ডিজিজ কি এবং তার কি অপারেশন করব, অপারেশনে কি কি জটিলতা হতে পারে, আর সমস্ত আউটকামগুলি নেগেটিভ পজিটিভ দিক সব কিছু ব্যাখ্যা করে রোগীর কাছ থেকে আমরা একটা কনসেন্ট নিব। তারপর পেশেন্টকে আমরা সার্জারি করার জন্য বিবেচিত হব। তারপর আরেকটা সিনারিও যদি দেখো, a 50 years male presented with lemon yellow eye with palpable non-tender globular mass in the right upper abdomen. গলব্লাডারটা অনেক সময় গ্লোবুলার মনে হয় এবং এটা স্মুথ সারফেস থাকে সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসে। রেসপিরেশনের সাথে লিভারের সাথে মুভ করবে, আমাদের ফার্ম ইনকনসিস্টেন্সি পেতে পারি। আন্ডার সারফেস অফ দ্য লিভারের সাথে সেটা রিলেটেড থাকবে। কিন্তু যদি গলব্লাডার কার্সিনোমা হয় সেটাও আমাদের পালপেবল পেতে পারি। সেই ক্ষেত্রে গলব্লাডারটা সাধারণত হার্ড হতে পারে এবং সারফেস ইরেগুলার হতে পারে। কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে আমাদের গলব্লাডারটা স্মুথ থাকবে, সারফেস ফার্ম ইনকনসিস্টেন্সি হবে। যেমন অনেক ক্ষেত্রে মিউকোসিল থাকলেও কিন্তু গলব্লাডার পালপেট করতে পারে। মিউকোসিলের ক্ষেত্রে যেটা হয়, কোলিলিথিয়াসিসের কোনো স্টোন যদি
সিস্টিক ডাক্টে ইনফেক্টেড থাকে, সেই ক্ষেত্রে গলব্লাডারটা ডিস্টেন্ডেড হয়, সেটাকে আমরা মিউকোসেল বলি। আবার এম্পাইমা হলে হতে পারে যখন গলব্লাডার ইনফেকশনের ভিতরে পাজ হয়ে যায়, সেটাকে আমরা বলি এম্পাইমা অফ দ্য গল ব্লাডার। এখন আসা যাক এতে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। যেমন কোশ্চেন আসতে পারে হোয়াট আর দ্য পসিবল কজেস অফ দিস কন্ডিশন। একটু আগে বলেছি অবস্ট্রাকটিভ জন্ডিসের সমস্ত কন্ডিশনগুলি আমরা বলবো। কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কোলাঞ্জিওকার্সিনোমা, পেরিয়াম্পুলারি কার্সিনোমা, কোলিডোকুলিথিয়াসিস, এটা বলতে পারি। এখন পসিবল কজেস, আবার হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এভাবে এই প্রশ্নটা আসতে পারে। তখন আমাদের একই টাইপের উত্তর হবে। তারপর গিভ এ ফ্লোচার্ট অফ ইনভেস্টিগেশন টু রিচ এ ডেফিনিটিভ ডায়াগনোসিস। যেমন আমরা ইতিপূর্বেই বললাম, একটা পেশেন্টের যদি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, প্রথমে তার জন্ডিসটা অবস্ট্রাকটিভ কিনা সেটা প্রমাণ করবে। এটার জন্য যদি আমরা আরেকটু সহজভাবে বলি, যদি সিরাম বিলিরুবিন করি, বোথ কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড, এই বিলিরুবিনটা অত্যধিক বেশি থাকবে। অ্যালকালাইন ফসফেটেস করি যদি, অ্যালকালাইন ফসফেটেস বেশি থাকবে এবং প্রথম মিন টাইমটাও বেশি থাকতে পারে। এগুলি যদি বেশি থাকে তাহলে আমি ধরে নিব অবস্ট্রাকটিভ জন্ডিস। তারপর কি করব, কজটা আইডেন্টিফাই করার জন্য একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম, এটা আমরা করতে পারি। এখন আল্ট্রাসাউন্ডে যদি বলে তাহলে কোলিলিথিয়াসিস, সেই ক্ষেত্রে biliary ট্রিটা কতটুকু ডাইলেটেড, কতগুলি স্টোন রয়েছে সেটা বোঝার জন্য ইন্ট্রাহেপাটিক না এক্সট্রাহেপাটিক biliary ট্রি ডাইলেটেড এমআরসিপি করতে পারি। কিন্তু আল্ট্রাসাউন্ডে যদি বলে কার্সিনোমা, সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান বোথ আইবি ওরাল কন্ট্রাস্ট দিয়ে হোল অ্যাবডোমেন করতে পারি। এই ক্ষেত্রে আমরা একটা টিউমার মার্কার CA99 যদি করি, ক্যান্সার হলে এই টিউমার মার্কারটা পাই এবং এভাবে আমরা একটা পেশেন্টের কজটা ডায়াগনোসিস করতে পারি। হাউ উইল ইউ প্রিপেয়ার হিম ফর সার্জারি ইফ ইন্ডিকেটেড। এখন প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের বলতে হবে অ্যান্টিবায়োটিক দিব ইনফেকশন কন্ট্রোল করার জন্য, ফ্লুইড দিব ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য, হেপাটোরেনাল শাটডাউন প্রিভেন্ট করার জন্য। আমরা অপারেশনের আগে ইউরিন আউটপুটটা মনিটর করতে পারি। পেশেন্টের অ্যালবুমিন লেভেল যদি কম থাকে, সেই ক্ষেত্রে আইভি ফর্মে অ্যালবুমিন দিতে পারি। পেশেন্টের প্রথম মিন টাইম যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে কোনাকিয়ন দিব। এবং অন্যান্য যদি কোমরবিডিটি থাকে সেগুলো আমরা কারেকশন করব। এনিমিয়া থাকলে এনিমিয়া কারেকশন করব, রেসপিরেটরি প্রবলেম ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে করব। ইতিপূর্বে যেটা বললাম, অন্যান্য পরীক্ষাগুলি করে পেশেন্টকে আমরা অপারেশনের জন্য প্রিপেয়ার করতে পারি। তারপর আবার কিরকম ভাবে প্রশ্ন আসতে পারে, a 60 years old male presented with painless progressive jaundice with weight loss, anemia, raised alkaline phosphatase, abnormal প্রথম মিন টাইম। দেখো এই প্রশ্নে বলে দিয়েছে পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস, তার মানে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। তারপর 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই ক্ষেত্রে তোমার উত্তর হবে কোলেঞ্জিওকার্সিনোমা, পেরিয়াম্পুলারি কার্সিনোমা। Write down 3 imaging modalities with expected findings. যেমন এটা হবে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম, এমআরসিপি, ম্যাগনেটিক রেজোনেন্স কোলেঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি এবং সিটি স্ক্যান অফ দ্য আপার অ্যাবডোমেন, স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম, both IV and oral contrast. What specific preparation you will take before surgery if necessary? এটা যদি আরেকটু বুঝিয়ে বলি, কারো যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, যেহেতু বাইলটা ডিউডেনামে যেতে পারে না, এটা ব্যাকফ্লো হচ্ছে, ব্যাকফ্লো হয়ে গলব্লাডারে মানে লিভারে জমা হচ্ছে এই ক্ষেত্রে, এবং বাইল সল্টগুলি সারা শরীরে চলে যাচ্ছে, পেশেন্টের ইচিং হচ্ছে, পেশেন্টের হেপাটোরেনাল শাটডাউন হতে পারে, যেহেতু বাইল সল্টগুলি কিডনিতে যখন পাস হচ্ছে, কিডনির উপর এক্সট্রা প্রেসার পড়ছে, সেই ক্ষেত্রে অ্যাকুট টিউবুলার নেক্রোসিস হয়ে রেনাল ফেলিউর হতে পারে।
এর জন্য আমরা হাইড্রেশন দিব। অনেক ক্ষেত্রে আমরা ফোর্সফুল ডায়ালিসিসের জন্য ফুসামাইড ইউজ করে থাকি, এটা যেন না হয়। পেশেন্ট যেহেতু ভিটামিন কে ডেফিসিয়েন্সি ইনজেকশন ভিটামিন কে দিব, পেশেন্ট জন্ডিস হলে দীর্ঘদিন খেতে পারে না, পেশেন্টের এনিমিয়া থাকলে এনিমিয়া কারেকশন করব, অ্যালবুমিন লেভেল কারেকশন করব, পেশেন্টের কোল্যাঞ্জাইটিস তার মানে ইনফ্লামেশন অফ দ্য কমন বাইল ডাক্ট, সেই ক্ষেত্রে পেশেন্টের ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক দেব। তারপর পেশেন্টের রুটিন ইনভেস্টিগেশন করে সার্জারির জন্য প্রিপেয়ার করব। পেশেন্টের অপারেশন কেন করব, এটার কি কি ক্ষতিকারক দিক, সমস্ত কিছু ব্যাখ্যা করে পেশেন্টের একটা ইনফর্মড রিটেন কনসেন্ট নিয়ে আমরা রোগীটাকে অপারেশনের জন্য প্রিপেয়ার করতে পারি। আজকে অবস্ট্রাকটিভ জন্ডিস সম্পর্কে এতটুকুই থাকলো। তোমাদেরকে আবারও বলি, আমরা শুধু তোমাদের গাইডলাইন দিতে পারি, কিন্তু মূল পড়াটা তোমাদেরই পড়তে হবে। এজন্য তোমরা টেক্সট বুক থেকে অবস্ট্রাকটিভ জন্ডিসের চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বা, এবং এটা তোমাদের লং কেস হিসেবে থাকতে পারে, তারপর ভাইভাতে এরকম কোশ্চেন দিতে পারে, তারপর ওসপিতেও কোশ্চেন দিতে পারে, যেমন বিভিন্ন ডাটা ইন্টারপ্রিটেশন, তোমার সিরাম বিলিরুবিন দিল 18, অ্যালকাইন ফসফেটেস রেস প্রথম মিন টাইম আইএনআর বেশি করে দিল, বলো হোয়াট ইউ মে বি ইউর ডায়াগনোসিস, প্রিহেপাটিক পোস্টহেপাটিক জন্ডিস, নেক্সট ইনভেস্টিগেশন কি কি, বিভিন্ন ভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। কাজে তোমরা যদি বিষয়টা খুব ভালোভাবে পড়াও এবং এটা সম্পর্কে জানো, তাহলে দেখবা যে কোনো প্রশ্নে তোমরা উত্তর দিতে পারবে এবং কোনো প্রশ্নে তোমাদের আটকাবে না। আজকে এটা বলেই তোমাদের শেষ করছি। তোমরা অবস্ট্রাকটিভ জন্ডিসটা আমাদের লেকচারটা শুনলা এবং তোমরা এটা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং হসপিটালে যে তোমরা রোগীগুলি দেখবা, তখন এটা সম্পর্কে তোমাদের আয়ত্তে আসবে। এই যে কোশ্চেনগুলি আজকে আলোচনা করলাম, ভাইভা পরীক্ষায় সাধারণত এই প্রশ্নই আমরা বিভিন্ন ভাবে করে থাকি। তোমাদের কনসেপশন ক্লিয়ার থাকলে অবশ্যই উত্তর দিতে পারবা। আবার যখন রিটেনে কোশ্চেন আসে, তখন আমরা খাতাতে দেখি, তোমরা জিনিসটা আমাদেরকে বুঝিয়ে না দিয়ে ইনভেস্টিগেশন লিখতে থাকো, সিবিসি থেকে শুরু করে এমআরসিপি, ইআরসিপি, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, সব ক্ষেত্রে কিন্তু সব ইনভেস্টিগেশন করি না। তুমি ডায়াগনোসিসের জন্য কি ইনভেস্টিগেশন করছো, রোগীর প্রিপারেশনের জন্য কি করছো, আল্ট্রাসাউন্ড করে কি ইনফরমেশন প্রত্যাশা করছো, কখন তুমি এমআরসিপি করবা, কখন সিটি স্ক্যান করবা, এই সম্পর্কেও তোমার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। কাজে আমি মনে করি তোমরা বইটা পড়লে ভালো করতে পারবা, এবং তোমরা, আমি বলবো টেক্সট বুক কঠিন হলে এটা যদি পড়ো, এই নলেজটা তোমার কাছে স্থায়ী হবে। কিন্তু বিভিন্ন নোট বই থেকে শুধুমাত্র আমার লেকচার শুনে যদি মনে করো সার্জারি প্রিপারেশন নিবা, আমি মনে করি সেটা একটা অমূলক সিদ্ধান্ত হবে। তোমরা সবাই ভালো থাকো। এই করোনার মধ্যেও তোমরা ক্লাস করছো, সবাই পড়াশোনার আগ্রহী, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এক্সিস মেডিকেল স্কুলকে আরো ধন্যবাদ জানাচ্ছি। আজকে তারা 10,000 পরিপূর্ণ করলো, 1,000 পরিপূর্ণ করলো, এবং আমরাও এখানে ক্লাস নিতে পারলাম, তাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের যে মেসেজটা সবাইকে পৌঁছে দিতে পারছি। আমি তোমাদের সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকো, সবাই এক চান্সের জন্য পাস করে যাও। আমার ক্লাসগুলি নিয়মিতই হবে প্রতি সপ্তাহে। আশা করি তোমরা সাথে থাকবা, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ক্লাসগুলি সম্পর্কে সবাই যদি একটু কমেন্ট করো, তোমাদের লেকচারটা কেমন লাগছে বা কিভাবে নিলে তোমরা আরো বেশি উপকৃত হবা, তাহলে, এবং তোমরা আদৌ কোনো লাভ হচ্ছে কিনা, তাহলে আমরা ক্লাস নিতে আরো উৎসাহিত হব এবং তোমাদের জন্য যে পদ্ধতিতে ক্লাস নেওয়াটা বেশি উপকৃত হয় বা ফ্রুটফুল হয় সেভাবে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।